পড়ুয়া থেকে আমি রিনা। একটি সুন্দর অনুগল্প আমি আজও নিয়েছি। গল্পটির নাম যদি হও সুজন। লেখিকা শর্মিষ্ঠা বসু। তুমি এখানে কি করছো? চমকে উঠে মুখ তুলে তাকালেন সুপ্রিয়া। জবাব দিলেন না। রাতে ঘুম হয়নি? সুপ্রিয়ার খুব কাছে এসে দাঁড়ালেন অপরেশ। সুপ্রিয়ার বুকের ভেতরটা হু হু করে উঠেছিল। উদাস গলায় বললেন, ঘুম ভেঙে গেল, শুয়ে থাকতে আর ইচ্ছে করলো না। বাড়িটা বড় ফাঁকা লাগছে। যতদিন বাড়িতে বাবলু ছিল, বৌমা ছিল, ঘরে ওদের জিনিসপত্র ছিল, সন্ধ্যায় ঘরে আলো জ্বলতো, বিকেল বেলায় ছেলে বৌমার বাড়িতে ফেরার অপেক্ষা থাকতো। গতকাল ওরা আমেরিকা চলে যাওয়ার পর থেকে সব ফাঁকা, সব শূন্য হয়ে গেছে। জিনিসপত্র নেই, ঘরে কোনো জনমানুষ নেই, শুধু বাড়িটা অসহায়ের মতো ক্রমশ বড় হয়ে চলেছে। লম্বা একটা শ্বাস নিলেন অপরেশ। উত্তরে জানালাটা খুলে দিয়ে বললেন, আর বসে থেকো না, এবার গিয়ে শুয়ে পড়ো। সুপ্রিয়া গম্ভীর হয়ে গেলেন। দূরে তাকিয়ে থাকতে থাকতে কয়েকটা মুখ দেখতে পাচ্ছিলেন, এক যুগ আগে দেখা কিছু মুখ। স্মৃতির আড়াল ভেঙে চোখের সামনে ভেসে উঠল কিছু মুহূর্ত, এত স্পষ্ট যেন এখনই হাত বাড়িয়ে ছুঁয়ে দেখা যায়। সেই একান্নবর্তী পরিবার, বাড়িতে আত্মীয় স্বজনের ভিড়, যত আত্মীয় স্বজন কে কোথায় আছে, সবাই আসছে যাচ্ছে থাকছে। একত্র হওয়ার জন্য কোনো উপলক্ষ দরকার নেই, যখন খুশি চলে এলেই হলো। রাতে ঘরের মেঝে জুড়ে তোশক পেতে চাদর বিছিয়ে শোয়ার আয়োজন চলছে, ভেতরের বারান্দায় খাওয়ার ব্যবস্থা হচ্ছে। কি কষ্টের জীবন তখন! বাড়িতে নড়াচড়া শোয়া বসার জায়গা নেই, শীত তলায় বাক্স প্যাটরার পাহাড়, পুরনো হারমোনিয়াম, বালতি, ছেঁড়া জুতো, ভাঙা কৌটো, শিশি বোতল সব আছে। আর ঘরের ভেতরটাও ঠিক তেমনই অগোছালো। খাটে লেপ তোশক চাদরের স্তূপ, বাড়ির বড় ছেলের ফুটবলের জার্সি, মেজোর স্কুটারের হেলমেট, সেজোর বই, শ্বশুরের ওষুধ, শাশুড়ির পানের বাটা, সব ছড়ানো। সুপ্রভাত তখন কাহিল অবস্থা, হাঁপ ধরত, অসহ্য লাগতো। আমার আর এই জন্মে হাত পা ছড়িয়ে আর থাকা হলো না। একটা বাড়িতে এত জিনিস, এতগুলো লোক, এভাবে থাকা সম্ভব? দম যেন বন্ধ হয়ে আসে। মাঝে মধ্যে গজ গজ করতেন সুপ্রিয়া। ইচ্ছে থাকলেই থাকা সম্ভব, যদি হও সুজন, তেঁতুল পাতায় নজন। সুপ্রিয়া কথা শেষ করার আগে তাকে থামিয়ে দিতেন অপরেশ। রাগে আপাদ মস্তক জ্বলত তখন। তারপর একটা সময় মনে হয়েছিল যথেষ্ট হয়েছে, আর নয়। আর এত লোকজন আর সহ্য হচ্ছে না, এবার কিছু একটা করা দরকার।
দোষ তো কিছু নেই, সংসারে যার যার নিজেরটা তো বুঝে নিতেই হয়। এতদিনের সম্পর্ক কি করে ভাঙতে হয় সুপ্রিয়া জানতেন। একটানা 10-10টা বছর যাদের সঙ্গে এক ছাদের তলায় থেকেছেন, তাদের জীবন থেকে এক এক করে ছেঁটে ফেলে দিয়েছিলেন তিনি। একটা খোলামেলা বাড়ি, একটা হাত পা ছড়িয়ে থাকার মতো বাড়ি, এইটুকুই তো চাওয়া। তার জন্য যা করার করেছেন। ঝড় তোলেননি, শুধু নিঃশব্দে হাওয়ার মুখ ঘুরিয়ে দিয়েছিলেন। চালটা এমন ভাবে দিয়েছিলেন যে বাড়ির পরিবেশটাই বদলে গিয়েছিল। অদ্ভুত একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল সবার মধ্যে। সবাই কেমন ছাড়া ছাড়া হয়ে গিয়েছিল, জোর আলগা হয়ে গিয়েছিল সকলের সঙ্গে সকলের। শেষ পর্যন্ত একে একে সবাই ভিটে ছাড়লেন। বাড়িতে তখন লোক বলতে 3 জন, অপরেশ, সুপ্রিয়া আর বাবলু। আর বেশিরভাগই চলে গেলেন ওদের পলাশপুরের পুরনো ভিটে। যাদের দূরে যাওয়া সম্ভব নয়, তার সাধ্য মতো ফ্ল্যাট কিনে কিংবা ভাড়া বাড়িতে। এই বাড়ি তখন শুধু নীরব নয়, বাড়িটা তখন সুপ্রিয়ার একার, নিজের। নিরবিচ্ছিন্ন স্বাধীনতার, অখণ্ড শান্তির আনন্দ নিকেতন, যা বিয়ে হওয়া ইস্তক সুপ্রিয়ার প্রধান চাহিদা ছিল। বারান্দার দিকে দরজাটা খুলে দিলেন সুপ্রিয়া। ভাবনায় ডুবে থাকতে থাকতে হঠাৎ মনে হলো কতকালে পুরনো একটা গন্ধ যেন ঘিরে ধরছে তাকে। খুব পরিচিত একটা গন্ধ, খুব চেনা। অন্ধকার যখন ফিকে হয়ে আসে, রাত যখন ধীরে ধীরে আধার আঁচল গুটিয়ে নেয়, বাতাসে যখন অদেখা স্নিগ্ধতা জড়িয়ে থাকে, তখন হয়তো এভাবে মনের সব অস্থিরতা থিতিয়ে আসে। হয়তো রাতের অবসান আর আলোর আবির্ভাবের ক্ষণে ভাবনার ঘোলাটে জল এইভাবে ধীরে ধীরে স্বচ্ছ হয়ে যায়। অনেকক্ষণ ধরে ভাবতে থাকেন সুপ্রিয়া। ভাবতে ভাবতে এক সময়ে আলোর রেখার মতো স্পষ্ট হয়ে যায় ভাবনা, শব্দ হয়ে যায়। এক ঝটকায় ঘুরে দাঁড়ান সুপ্রিয়া, অপরেশকে বলেন, যাবে একবার? কোথায়? অপরেশ অবাক। চলো পলাশপুরে যাই, ওদের সঙ্গে একবার দেখা করে আসি। বড়দা, মেজদা, সেজদা, ছোট ঠাকুরপো, রাঙাদি। দূর দূর, ছাড়ো না এসব ভাবনা, আর না ভাবাই ভালো। অপরেশ রাজি হন না। কেন? একবার ভেবে দেখো, কথাটা কি খারাপ বলেছি? এক এক করে ওদের সবার সঙ্গে যোগাযোগ করলে ভালো হবে না? এখন এতদিন পর কি করে যাব? কারো সঙ্গেই তো যোগাযোগ নেই, কতদিন হয়ে গেল। অপরেশ ইতস্তত করছিলেন। গেলে কি আর তাড়িয়ে দেবে নাকি? বেশ উত্তেজিত হয়েই পড়েছিলেন সুপ্রিয়া। মুখটা আরো গম্ভীর করে অপরেশ বললেন, তাড়িয়ে হয়তো দেবে না, তবে রাগ করবে, বিরক্ত হবে, সেটাই তো স্বাভাবিক।
হবে হোক, বয়েই গেল, তবু যাব। একটা ভুল করেছি বলে কি আর শুধরে নেওয়া যায় না? আমি জানি ওরা এই বাড়ির মায়া কাটাতে পারবে না। এবার ওদের সবাইকে ফিরিয়ে আনতে হবে। গিয়ে কি বলবে? অপরেশের চোখে জিজ্ঞাসা। বলবো, এই বাড়িটা যতখানি আমাদের ততখানি তোমাদেরও। বলবো, বাড়িটা আমি আর বড় হতে দেব না। বলবো, আমি বুঝতে পেরেছি বাড়ি বড় হতে হতে সব হারিয়ে যায়, সবাই দূরে সরে যায়। সুপ্রিয়ার চোখে জল চিকচিক করে ওঠে। আনন্দে উত্তেজনায় অপরেশের মুখে হাসি ফুটে ওঠে। মুখের মধ্যে জুঁই ফুলের মতো টুক টুক করে সুখ ঝরে পড়ে। কিসের এত আনন্দ? কোথা থেকে এত উচ্ছ্বাস আসে কে জানে? কিছুক্ষণ পরে ভোরের পাখির ডাক শুনতে শুনতে বাইরে বেরিয়ে আসেন সুপ্রিয়া। দিনটা মেঘলা, আকাশে থোকা থোকা শ্রাবণের মেঘ, তবু যেন চারপাশটায় এক আশ্চর্য ঝলমলে আলো। মনে হয় চারদিকে এখনো অফুরান উজ্জ্বলতা, যেন পৃথিবী জানে এবার সময় হয়েছে, আর একটু পরে সব কিছু বদলে যাবে। কেমন লাগলো গল্পটি? প্রায় অনেকেরই মনে হচ্ছে গল্পটা চেনা চেনাই লাগবে। আমরা সত্যি অনেকে এরকম একান্নবর্তী পরিবারে সবাই ছিলাম, ছিট থেকে পড়েছি বা পড়তে বাধ্য হয়েছি বা ইচ্ছে করেও সরে গেছি। এই রকম গল্পটার সঙ্গে আমি তো নিজেকে খুব একাত্ম বোধ করতে পারছিলাম। খুব ভালো লাগলো, মনটা যেন কিরকম একটা আমারও লাগলো। আশা করি সবার ভালো লাগবে। আজকের মতো আসছি। নমস্কার।